থ্যাংক ইউ। বাংলাদেশ অপথ্যালমিক একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই প্রেজেন্টেশনের আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন এবং শুনছেন যে আমি একটা প্রেজেন্টেশন নেওয়ার প্ল্যান করেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে বাস্তবায়ন হচ্ছে। আহ, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আমি ইস্পাহানিতে লাস্ট 12 ইয়ার্স অপটোমেট্রিস্ট হিসাবে আছি। এখনো কর্মরত আছি। তো আমার ক্ষুদ্র নলেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এই প্রেজেন্টেশনটা। আশা করি অনেকে উপকৃত হবেন। তো প্রেজেন্টেশন আসলে সবাই আমরা ক্যাটারেট নিয়ে কাজ করি এবং ক্যাটারেট সম্পর্কে জানি। জাস্ট রিকল টু মেমোরি, আমরা চলার পথে কিভাবে কাজ করি এবং আপনারা কিভাবে কাজ করলে আরো বেশি পেশেন্ট বেস্ট একটা সার্ভিস পাই, একটা পেশেন্ট সাকসেসফুল ওটির জন্য আমাদের অ্যাজ অ্যান অপটোমেট্রিস্ট হিসাবে কতটুকু করণীয় সেটা আমরা আজকে আলোচনা করব। তো সবাইকে থ্যাংক ইউ কষ্ট করে জয়েন করার জন্য। আহ, আমি একটা গল্প দিয়ে শুরু করে দিই প্রেজেন্টেশন, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আহ, আসলে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্ট আমাদের হৃদয়ের মাঝখানে থাকে। তো আমরা হার্ট ছাড়া কেউ আসলে বাঁচতে পারি না। ঠিক তেমনি আমরা আহ, যদি চিন্তা করি যে আমরা একটা চোখের হসপিটাল চালাবো বা একটা চোখের হসপিটালে জব করব বা একটা চেম্বার করব বা একটা যে কোনো চোখ রিলেটেড যে কোনো বিজনেস পারপাসে বা সেবার পারপাসে আমাদের ক্যাটারেক্টটা ঠিক আমাদের হার্টের মতো কাজ করে। আমরা হার্ট ছাড়া যেমন চলতে পারি না, ঠিক তেমনি ক্যাটারেক্ট ছাড়া আমরা কিন্তু চলতে পারি না। তো সেই ক্যাটারেট আপনারা সবাই চিনেন, ডান পাশে যে পিকচারে দেওয়া হচ্ছে এটা হলো একটা ক্যাটারেট ছবি। যে এ ক্যাটারেট ইজ এ ক্লাউডি এরিয়া ইন দ্য লেন্স অফ দ্য আই দ্যাট লিডস টু ডিক্রিজ ইন ভিশন অফ দ্য আই। ক্যাটারেট ওপেন ডেভেলপ স্লোলি অ্যান্ড ক্যান ইফেক্ট অন আওয়ার বোথ। বলা হচ্ছে যে ক্যাটারেটটা হলো একটা চোখের ছানি এবং যেটা লেন্সে আপনার অপাসিটি দেখা যায় এবং হোয়াইট কালার, এবং ক্যাটারেটটা এটা আস্তে আস্তে ডেভেলপ করতে পারে। Symptom may be faded colors, blurry of double vision and halos around light, trouble with bring light, and difficulty seeing at light. ক্যাটারেক্ট হলে সাধারণত আমরা দূরের জিনিস ঝাপসা দেখি বা কাছের জিনিস ঝাপসা দেখি, অ্যাজ ওয়েল আস আমাদের ঝাপসা কালারটা ঝাপসা হয়ে যায়। দ্যাট মিনস কালার ডিসক্রিমিনেশনে আমরা যে লাইটটা দেখার কথা সেটা দেখতে পাচ্ছি না। ডাবল ভিশন অনেক সময় চলে আসে, একটা লাইটের পাশে আরো অনেকগুলো লাইট মনে হয়। তারপরে ডাবল ভিশন ক্রিয়েট করার কারণে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস লাইফে হ্যাম্পার করে। কোহোস্টদেরকে বলছি একটু যাতে সবাই অ্যাডমিট হতে পারে, সেটার জন্য একটু চেষ্টা করব। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যে ক্লিয়ার কয়েকজন আসাদ ভাই। ক্লিয়ার। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হলো যে আমরা আজকের প্রেজেন্টেশন থেকে জানবো যে এই একটা হসপিটালের হার্ট বা একটা হসপিটালের ইনকাম সোর্স, একটা ক্যাটারেক্ট পেশেন্টকে আমরা কিভাবে ডিল করব বা তার বেটার সার্ভিস দেওয়ার জন্য আমরা কিভাবে পেশেন্টকে ওয়ার্ক আপ করবো বা পেশেন্টকে কিভাবে মোটিভেশন দিব বা পেশেন্টের কোন কোন বিষয়গুলো আমরা দেখব। আমরা মূলত এই স্লাইডে ক্যাটারেক্ট সম্পর্কে জানলাম যে ক্যাটারেক্ট দেখতে কেমন বা ক্যাটারেক্ট কাকে বলে। নেক্সট স্লাইড। সেকেন্ড টাস, অ্যানাদার টাস। তো প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট যদি আমরা করতে চাই যে, সরি ব্যাকটাস, হ্যাঁ, প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট যদি আমরা একটু করতে চাই একটা ক্যাটারেক্ট পেশেন্টে, তো আমাদের ভিতরে কিছু কিছু জিনিস খুব পরিলক্ষিত করতে হবে। যে অকুলার হিস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অকুলার হিস্ট্রির ভিতরে আপনার আসতে পারে চিপ চিপ কমপ্লেন আসতে পারে, প্রেজেন্ট হিস্ট্রি আসতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমি দূরের জিনিস 2 দিন ধরে ঝাপসা দেখছি, আমি একটা ক্যাটারেক্ট পেশেন্ট, আমি এসে আপনাদের কাছে বললাম যে আমি দূরের জিনিস 2 দিন ধরে ঝাপসা দেখছি। তাহলে আপনাকে বুঝতে হবে বা আমাদেরকে বুঝতে হবে যে পেশেন্টটা হঠাৎ করে ঝাপসা দেখছে, তাহলে হতে পারে এমনটা ট্রমাটিক। আমরা সাথে সাথে পাস্ট ওকুলার হিস্ট্রিতে চলে গিয়ে বলবো যে আপনি ইতিপূর্বে আঘাত পেয়েছেন কিনা।
কিছু পেশেন্ট আসবে বলবে যে আমি আস্তে আস্তে অনেক দিন ধরে ঝাপসা দেখছি, এবং মনে হবে যে এটা এজ রিলেটেড ক্যাটারেক্ট হতে পারে। সেটার ক্ষেত্রে আমরা অনেক সময় হিস্ট্রি টেকিং নিব। এবং প্রেজেন্ট হিস্ট্রিটা মোর ইম্পর্টেন্ট এ কারণে যে যে ক্যাটারেক্ট সার্জারি করার আগে তার প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট করার আগে তার অকুলার অন্য কোনো ইনফেকশন সোর্স আছে কিনা, যেমন রুগীর চোখে পানি পড়ছে কিনা, রুগীর চোখে লাল আছে কিনা, বা আপনার রেডনেস থাকলে এটা কতদিন, আপনি কোনো মানে ড্রপ ইউজ করছেন কিনা, এই টাইপের হিস্ট্রি গুলো আমাদের নিতে হবে। এরপরে যেটা আসে যে সিস্টেমিক হিস্ট্রি, এরপরে আসে অকুলার এক্সামিনেশন, এরপরে আসে অকুলার ইনভেস্টিগেশন, তারপরে আসে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। আমরা সব ইনভেস্টিগেশন সম্পর্কে একটু পরে জানবো। নেক্সট স্লাইড। নেক্সট, অ্যানাদার ক্লিক। প্রথমে যেটা আসে যে চিপ কমপ্লেন, তারপরে আসে প্রেজেন্ট হিস্ট্রি, এরপর আসে পাস্ট ওকুলার হিস্ট্রি। তো চিপ কমপ্লেন্টের ভিতরে যেটা আসে যে আমাদের মূলত রুগী কি জন্য আসছে, রুগী ব্যথা নিয়ে আসছে নাকি ব্যথা ছাড়া হচ্ছে। যেমন একটা রুগী আমাদের কাছে এসে বলল যে আমি গত 3 দিন ধরে আমার চোখটা ব্যথা করতেছে এবং আমি দূরের জিনিস ঝাপসা দেখছি। সে প্রথমে বলছে ব্যথা করতেছে, তাহলে আমাকে লিখতে হবে যে পেইনফুল, পেইন উইথ ডিমনেস ভিশন, তার মানে রুগীর চোখে ব্যথা আছে। তার মানে বুঝতে হবে সে কোনো কিছুর আঘাত পেয়েছে, অথবা তার সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হয়ে গেছে কিনা, বা লেন্স ইনডিউস গ্লুকোমা হয়ে গেছে না। তখন আমাকে সেই সাবধানতার সহিত ওয়ার্কআপ করতে হবে। এরপরে আসে প্রেজেন্ট হিস্ট্রি, একটু আগে যেটা আলোচনা করলাম। এরপরে আসে পাস্ট অকুলার হিস্ট্রি। পাস্ট অকুলার হিস্ট্রি ইজ মোর ইম্পর্টেন্ট ফর ক্যাটারেক্ট পেশেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে রুগীর চোখে কোনো আঘাত পেয়েছে কিনা, ইতিপূর্বে সে লং টার্ম কোনো ড্রপ ইউজ করছে কিনা। বিশেষ করে টিনেজারদের ক্ষেত্রে যেটা হয় যে লং টার্ম স্টেরয়েড ইউজ করার কারণে বা লং টার্ম সিস্টেমিক কোনো ডিজিজের কারণে তার ক্যাটারেক্ট হতে পারে। যে এটা ক্যাটারেক্ট আমার মতো বয়স বা 30 এজ বা ইয়াং টিনেজারদের অনেক সময় ক্যাটারেক্ট হয়ে যায়। আমরা তাদের কাছে এই কথাগুলো জিজ্ঞাসা করবো যে ট্রমার কোনো হিস্ট্রি আছে কিনা, দেন তার ইলেকট্রিক শকের কোনো হিস্ট্রি আছে কিনা, রোড ট্র্যাক অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, যেটাকে আমরা আরটি বলি। এই পাস্ট ওকুলার হিস্ট্রি গুলো আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। নেক্সট। নেক্সট। নেক্সট স্লাইড। হ্যাঁ। তো অকুলার হিস্ট্রির পরে সিস্টেমিক হিস্ট্রি আছে। আমরা সিস্টেমিক হিস্ট্রি এইগুলো জিজ্ঞাসা করব, যেমন যে সকল সিস্টেমিক ডিজিজের কারণে কিনা আমাদের চোখের ভীষণ বা চোখের হ্যাম্পার হতে পারে বা ক্যাটারেক্টে কোনো ইফেক্ট আসতে পারে, সাস আস হাইপার টেনশন। হাইপার টেনশন থাকলে একটা পেশেন্টের চোখে যে কোনো ধরনের প্রবলেম আসতে পারে। তো সে সকল ক্ষেত্রে আমরা হাইপার টেনশনের কথা জিজ্ঞাসা করবো, এবং এই হাইপার টেনশনটা সে কতদিন ধরে আছে এবং কতদিন ধরে ওষুধ খাচ্ছে। দ্যাট মিনস ডিউরেশন অফ অ্যাকশন, যে কতদিন ধরে সে হাইপার টেনশনে ভুগছে, এবং রানিং পজিশন তার কেমন, মানে সে হাইপার টেনশনের কন্ট্রোল আছে কিনা, বা আজকে তার প্রেশার রেট কত। একটা পেশেন্ট যদি বলে যে আমি আজকে প্রেশার মাপছি নর্মাল, বা আমি রিসেন্টলি ওষুধ খাওয়া বন্ধ করে দিছি, আমরা লিখতে পারি যে হাইপার টেনশন আন্ডার RX 10 years, রিসেন্টলি অফ। এটাও আমরা লিখতে পারি। তারপরে আমাদের যেটা আছে কার্ডিয়াক ডিজিজ। কার্ডিয়াক ডিজিজটা আমরা অবশ্যই শুনবো। কেন শুনবো? যে বিশেষ করে কিছু কিছু কার্ডিয়াক ডিজিজের কারণে আমাদের রক্ত পাতলা করার অনেক সময় ওষুধ থাকে, যেমন অ্যাসপিরিন, এই টাইপের ওষুধ থাকে। এই ওষুধগুলো আমাদের সাধারণত ক্যাটারেক্ট সার্জারির সময় বন্ধ করে রাখতে হয়। যেমন সাধারণত আমরা সব জায়গায় যেটা সর্বসম্মতিক্রমে প্র্যাকটিস করি যে 72 ঘন্টা, দ্যাট মিনস 20, অপারেশনের আগের দিন, অপারেশনের দিন এবং অপারেশনের পরের দিন এই অ্যাসপিরিন জাতীয় ওষুধ বন্ধ রাখতে হবে। তাহলে আমার অ্যাসপিরিন জাতীয় ওষুধ পেশেন্ট খাচ্ছে কিনা, বা ক্লোরোপিডাজল ওষুধ খাচ্ছে কিনা, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, অ্যাসপিরিন, ইকোস্পিরিন, আহ লোপিরাল প্লাস, এই টাইপের নামে পাওয়া যায়। এগুলো আমাদের কাছ থেকে, রোগীদের কাছ থেকে শুনতে হবে যে আপনি রক্ত তরল করার কোনো ওষুধ খান কিনা। যদি ওষুধ খান তাহলে সেটা বন্ধ আছে কিনা, যদি বন্ধ না থাকে সেটাও উল্লেখ করে দিতে হবে। বন্ধ থাকলে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। বন্ধ না থাকলে সে লাস্ট কখন খেয়েছে সেটাও আমাদের লেখা উচিত, যাতে করে তার অপারেশনে কোনো প্রবলেম না হতে পারে। মোর ইম্পর্টেন্ট আরেকটা অ্যানাদার থিংস ইজ ডায়াবেটিস। ডায়াবেটিস মেলিটাসটা আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে তার ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা।
একটা রুগী হঠাৎ করে এসে বললো যে আমি গত 2 দিন ধরে হঠাৎ করে ঝাপসা দেখছি, বাট এর আগে আমি আস্তে আস্তে ঝাপসা দেখছিলাম। তার আগে যে তার ক্যাটারেটের সাথে সাথে ডায়াবেটিস বেড়ে যাওয়ার কারণে কোনো প্রকার রেটিনাতে কোনো প্রবলেম হয়েছে কিনা এটা আমাদের ডায়াগনোসিস করতে সুবিধা হবে। সে কারণে ডায়াবেটিসটা মোর ইম্পর্টেন্ট, যে তার ডায়াবেটিসটা এখন কন্ট্রোল আছে কিনা, বা ডায়াবেটিস লাস্ট সে মাপছে যেদিন সেদিন কেমন ছিল। আজকে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে আমরা তাদের কোনো অবস্থাতে আমরা ক্যাটারেক্ট সার্জারি করতে পারবো না। বিশেষ করে 10, র্যান্ডমলি 10 বা 10-এর উপরে থাকলে আমরা কোনো প্রকার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবো না, বা ডায়াবেটিস কন্ট্রোল না করে অপারেশন করতে পারবো না। এরপরে যেটা আসে থাইরয়েডের ওষুধ খাচ্ছে কিনা, তারপরে অ্যাজমাটিক পেশেন্টের অবশ্যই হিস্ট্রি নিব, উনি গ্যাস নেন কিনা। উনি যদি গ্যাস নেন সেটাও আমরা ইনশিওর করে দিব, বা উনি যদি ওষুধ খায় সেটাও আমরা ইনশিওর করে দিব। অ্যাজমা পেশেন্টের একটু ডিপলি হিস্ট্রি নেওয়া উচিত, বিশেষ করে আর্লি পিএসসি ক্যাটারেক্ট যাদের, যেমন ইয়াং টিনেজারদের অনেক সময় পিএসসি ক্যাটারাক্ট হয়ে যায়। কোনো কোনো গবেষণায় দেখা গেছে যে যারা লং টার্ম মন্টিলোকাস্ট, বা আমরা মন্টিয়ার যেটা ট্রেড নেম হিসেবে পাই, মন্টিলোকাস্ট যারা লং টার্ম খায় তাদের সাধারণত পিএসসি ক্যাটারাক্ট হওয়ার পসিবিলিটি অ্যাভব 15 to 20%। অনেক অনেক গবেষণায় বলা হচ্ছে যে অ্যাভব 30%। যে যারা মন্টিলোকাস্ট লং টার্ম খায়, যেমন একটা মানুষ কনজেনিটাল অ্যাজমা নিয়ে আছে, তার সে গত লাস্ট 4 থেকে 5 বছর বা 10 বছর অ্যাজমার ওষুধ খাচ্ছে, তার আমরা অবশ্যই হিস্ট্রি নিব যে টিনেজারদেরকে পিএইচসি ক্যাটারেক্ট আছে এবং তার অ্যাজমা কতদিন ধরে এবং অ্যাজমাটা কন্ট্রোল আছে কিনা, বা সে ওষুধ কতদিন ধরে খাচ্ছে, এটা অবশ্যই ম্যান্ডেটরি। নেক্সট স্লাইড। আমি আপনাদের উদ্দেশ্যে পুরো মানে একটু জানতে চাচ্ছি যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা একটু খাতা কলমে লিখে রাখতে পারেন বা আমাদের কমেন্ট সেকশনে দিতে পারেন। আমরা প্রেজেন্টেশন শেষে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা ডিসকাশন করব, যে এই বিষয়ে কারো কোনো জানার আছে কিনা, আরো অধিকতর জ্ঞান আছে কিনা, আমরা ডিসকাস শুরু করব। প্রেজেন্টেশনটা আসলে কোনো ক্লাস না, এখানে প্রেজেন্টেশনটা আমরা সবাই মিলে ডিসকাস করব, এবং নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। তো এই নলেজ শেয়ারিং প্ল্যাটফর্মে আমাদের যে কারোর কোনো প্রশ্ন বা কোয়ারি মার্ক থাকতে পারে। তো এই কোয়ারি মার্ক থাকার জন্য আমরা সব সময় একটা নোট লিখে রাখবো। আমরা প্রেজেন্টেশনের শেষে সাধারণত এটা নিয়ে ডিসকাস করব। অকুলার হিস্ট্রির পরে যেটা আসে ড্রাগ হিস্ট্রিটা আমি অ্যাসপিরিন সম্পর্কে একটু আগে বলেছি। এরপরে আছে ট্যামসুলেশন। ট্যামসুলেশন আপনারা সবাই জানেন যে এটা একটা প্রোস্টেট গ্ল্যান্ডের ওষুধ। প্রোস্টেট গ্ল্যান্ড আমাদের আইরিশের মাসেলের উপরে অনেকটা কাজ করে। যে প্রোস্টেট গ্ল্যান্ড যদি কোনো অবস্থাতে এনলার্জ হয়ে যায় সেই পেশেন্টকে আমরা সাধারণত ট্যামসুলেশন দিই। বাজারে সাধারণত এটা পাওয়া যায় ইকোস্প্রি মানে সরি বাজারে ফ্লোম্যাক্স বা ইউরোম্যাক্স বা প্রোস্টাসিন এই নামে পাওয়া যায়। এগুলো হলো ট্রেড নেম। এই নামের কোনো ওষুধ সে খাচ্ছে কিনা এবং কতদিন ধরে খাচ্ছে। যদি লং টার্ম একটা পেশেন্ট ট্যামসুলেশন খায় তাহলে তার পিপিলটা স্মল হয়ে যেতে পারে। এবং আপনারা জানেন যে স্মল পিপিলের ডাইলেশন ড্রপ দেওয়ার পরও ফুলফিল ডাইলেট হয় না, আর ফুলফিল ডাইলেট যদি না হয় একটা পেশেন্টের ক্যাটারাক্ট সার্জারি করতে অনেক প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যামসুলেশনের হিস্ট্রি নিতে হবে। যদি আপনি দেখেন যে একটা পেশেন্ট বয়স্ক কোনো আঙ্কেল বা চাচা বা মুরব্বি, বয়স্ক কোনো মুরব্বি যদি স্মল পিউপিল দেখেন, অবশ্যই তার ট্যামসুলেশনের হিস্ট্রি নিতে হবে। এই পিউপিল স্মলের ক্ষেত্রে শুধু ট্যামসুলেশন ছাড়াও আরো ইফেক্ট আছে, যেমন যারা করনিক কিডনি পেশেন্ট, যেমন সিকেডি বা আন্ডার ডায়ালিসিস বা লং টার্ম কিডনির ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে স্মল পিউপিল দেখা যায়। তারপরে লং টার্ম স্মোক যারা করে তাদের ক্ষেত্রেও অনেক সময় স্মল পিউপিল দেখা যায়। দেন লং টার্ম কেউ যদি অ্যালকোহল নেয় তার ক্ষেত্রেও স্মল পিউপিল দেখা যায়। তো ট্যামসুলেশন জাতীয় ওষুধ আমরা শুধু জানি যে প্রোস্টেট গ্ল্যান্ড আমাদের পুরুষদের থাকে, মহিলাদের থাকে না। আমরা কোনো মহিলা রোগীরে আবার প্রোস্টেট গ্ল্যান্ড সম্পর্কে জিজ্ঞাসা করব না। এখানে পুরুষদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র জিজ্ঞাসা করব, বয়োজ্যেষ্ঠ পুরুষদের ক্ষেত্রে। তো ইয়াং কোনো পেশেন্টকে যদি আমরা পাই, ক্যাটারেক্ট পেশেন্ট, এবং তার স্মল পিউপিল যদি থাকে, অবশ্যই আমরা তার হিস্ট্রিটা নিব, যে সে
ট্যামসুলেশন জাতীয় কোনো ওষুধ তো তার প্রশ্ন আসে না ইয়াং পেশেন্টদের। যেমন কিডনির কোনো প্রবলেম আছে কিনা, অ্যালকোহলিক কিনা পেশেন্ট লং টার্ম, বা লং চেইন স্মোকার কিনা, এটা আমরা অবশ্যই জেনে নেব। আদার্স যে সকল ক্ষেত্রে থাকতে পারে, যেমন বিভিন্ন পার্কিনসন ডিজিজ থাকতে পারে, ট্রিমর থাকতে পারে, যেমন মাথা কাঁপে। একটা মাথা কাঁপা পেশেন্টকে আমরা যদি ট্রিমর দিতে পারি, তাহলে সার্জন কিন্তু অনেক সময় মানে সতর্ক হয়ে যায় যে পেশেন্টের মাথা কাঁপে, তাহলে আমাকে সেইভাবে অপারেশন করতে হবে। পার্কিনসন ডিজিজ আছে কিনা আমরা এটা নিতে পারি। সে পেশেন্টটা ডায়ালিসিস কিনা, তার অপারেশন আগে সিমক্স ট্যাবলেট আমরা খাওয়াতে পারবো কিনা, এই টাইপের আদার্স যেমন ড্রাগ হিস্ট্রি, এগুলো আমরা একটু নিতে পারি, যেগুলো কিনা চোখের সাথে সরাসরি কোরিলেশন করে। তো মূলত ড্রাগ হিস্ট্রির ভিতরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অ্যাসপিরিন, টেমসুলেশন এবং কিডনি, অ্যালকোহলিক, স্মোকার, এই টাইপের মোর ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। এরপরে আসে যে ফ্যামিলি হিস্ট্রি। সরি, একটা স্লাইড বাদ গেছে, ফ্যামিলি হিস্ট্রিটা একটু জান। ফ্যামিলি হিস্ট্রিতে আমরা যেটা করতে পারি যে স্পেশালি এনি কনজেনিটাল ক্যাটারের, যে কনজেনিটাল ক্যাটারের যদি আমরা কোনো পেশেন্টকে পাই, আমি একটা চেম্বারে পেশেন্ট দেখছি, পেশেন্ট বাচ্চা পেশেন্ট কনজেনিটাল ক্যাটারের, তাহলে আমার তার মা বাবা এবং তার কততম বাচ্চা, এবং কোন বাচ্চার ক্যাটারেট আছে, কয়টা বাচ্চা সুস্থ আছে, এগুলো আমরা মানে বিভিন্ন ডায়াফ্রাম আকারে এঁকে দিতে পারি। এবং তার মা বাবা ব্লাড কোনো কারেকশন আছে কিনা, বা তারা মানে ক্রোমোজাল কোনো হেরিডিটারি কোনো ডিজিজ আছে কিনা, বা কোনো সিনড্রোম আছে কিনা। বিশেষ করে ইয়াং ক্যাটারেক্টের ক্ষেত্রে যেটা পাওয়া যায় যে মারফান সিনড্রোম বা ডাউন সিনড্রোম, এই সকল সিনড্রোমের ক্ষেত্রে অনেক সময় আপনার পাওয়া যায় যে কনজেনিটাল ক্যাটারেক্ট পাওয়া যায়। এই সকল ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নেক্সট স্লাইড। এরপরে আমরা একটা ক্যাটারেক্ট পেশেন্ট পেলাম। ক্যাটারেক্ট পেশেন্ট পাওয়ার পরে আমরা অকুলার হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি, আমরা সবকিছু নেওয়ার পরে আমরা এখন একটু অকুলার এক্সামিনেশনের দিকে যাব, যে অকুলার এক্সামিনেশনের ভিতরে আমরা কি কি পেতে পারি। প্রথমে আমরা তার ভিজুয়াল অ্যাকুইটিটা নিব খুবই কেয়ারফুলি, এবং সবচেয়ে মোর ইম্পর্টেন্ট এখানে পিন হোলটা নিতে হবে। কারণ পিনহোল ক্যাটারেক্ট পেশেন্টের জন্য কেন নিব, আমরা অনেক সময় ক্যাম্পে বা চেম্বারে অনেক রুগী হওয়ার কারণে বা হসপিটালে পিনহোল করি না। কারণ পিনহোল করলে যেটা বোঝা যায় যে তার আপাতত দৃষ্টিতে ফান্ডাস, তো আমরা ক্যাটারেক্ট থাকলে ফান্ডাসটা ভালো দেখতে পারি না। কারণ ফান্ডাসের ভিতরে আমরা তো আলো ঢোকাতে পারি না ভক লেন্স বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অপথলমোস্কোপ দিয়ে। তো সেক্ষেত্রে যদি পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি পিন হলে ইমপ্রুভ হয়, তাহলে আমরা অনেকটা অংশে ধরে নিতে পারি যে আপনার অপারেশনের পরে ভীষণটা বা আপনি ভালো দেখবেন। এই কাউন্সিলিংটা করার জন্য পিন হোলটা আমরা করতে পারি। এরপরে আমরা পিন হোল করার পরে আমরা রিফ্র্যাক্টিভ ইরর দেখব। একটা পেশেন্টের রিফ্র্যাক্টিভ ইরর মোস্ট ইম্পর্টেন্ট। যে আমরা অনেকে বলি যে ক্যাটারেক্ট ছানি হয়েছে, তার রিফ্র্যাক্টিভ ইরর কি দরকার, তার রিফ্রাকশন করার কি দরকার। আমাদের রিফ্রাকশনটা করার মুখ্য উদ্দেশ্য হলো যে পেশেন্টের স্ট্যাটাস বোঝার জন্য, যে এই পেশেন্টটা অপারেশনের পরে কতটুকু দেখবে, এই পেশেন্টটার আইএল পাওয়ার কেমন লাগতে পারে, বা যিনি বায়োমেট্রি, যিনি অপথলমিক টেকনিশিয়ান বা যে যে অপটোমেট্রিস্ট বা যে অপথলমোলজিস্ট যিনি বায়োমেট্রি করবেন, তিনি কিন্তু রিফ্রাক্টিভ স্ট্যাটাস দেখে একটা বায়োমেট্রিক ধারণা করতে পারে। যেমন একটা পেশেন্ট মনে করেন আপনি হাই মায়োপিক পেলেন, যে তার 20 ডায়োপ্টার মায়োপিক, তাহলে যিনি বায়োমেট্রি করবেন উনি কিন্তু কনফার্ম হয়ে নিলেন যে এটার আইএল পাওয়ারটা অনেক কম আসবে। তাহলে সে সকল ক্ষেত্রে যদি আমরা জানি যে আইএল পাওয়ার, যখন আমরা বায়োমেট্রি করি তখন আইএল পাওয়ার আমরা জানি যে সাধারণত 20 থেকে 22 এরকম নর্মাল ধরা হয়। বাট এই হাই রিফ্র্যাক্টিভ এরর আছে, দ্যাট মিনস হাই মায়োপিক একটা পেশেন্ট, তাহলে তার আয়ল পাওয়ার নর্মাল আসছে, তাহলে বুঝতে হবে যে আমার বায়োমেট্রিতে কোনো ইরর আসতেছে। তাহলে আপনি বায়োমেট্রিটা আবার রিপিট করতে পারেন। একটা হাই হাইপারমেট্রিক পেশেন্টের আয়ল পাওয়ার একটু বেশি আসবে, সে সকল ক্ষেত্রে আপনাকে রিফ্র্যাক্টিভ ইরর যেটা পাবেন আপনি সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তাহলে এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা আয়ল পাওয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকটা ভালো আহ, মানে একটা পজিটিভ রেজাল্ট পেতে পারি। এরপরে আসে যে এক্সট্রা অকুলার মাসেলস। আমরা এক্সট্রা অকুলার মাসেল কোনো দিকে রেস্ট্রিক্টেড আছে কিনা, যেমন 6 ছয়টা গেজেটে আমরা যেটা পরীক্ষা করি, এই 6টা গেজেটে কোনো জায়গায় রেস্ট্রিকশন আছে কিনা এটা আমরা লিখে দিব। এরপরে আসে লিডটা আমাদেরকে ভালো করে চেক করতে হবে যে লিডে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তার কোনো ইনফেকশনের সোর্স আছে কিনা, বা ল্যাক্রিমাল স্যাক, বা এই যে অকুলার অকুলার সারফেসে কোনো প্রকার প্রবলেম আছে কিনা। স্পেশালি ল্যাক্রিমাল স্যাকটা আমরা ম্যান্ডেটরি ম্যাক্সিমাম ক্যাটারেক্ট পেশেন্টের করি।
এবং এটা করা উচিত যে তার ল্যাক্রিমাল স্যাকে কোনো ইনফেকশন আছে কিনা, বা যে ক্যাটারেক্ট সার্জারির আগে ডিসিআর অর অবলিক ডিসিটি করা যাবে কিনা, এটা আমাদের দেখতে হবে। এরপরে লিডে কোথাও ক্যালাজিয়ান আছে কিনা, সেটা ইনফেক্টেড কিনা, কোনো বেলেফাইটিস আছে কিনা, সেটা আমরা উল্লেখ করে দিব। বিশেষ করে যদি কোনো ইনফেকশনের সোর্স থাকে একটা চোখে, তাহলে কিন্তু সেই পেশেন্টকে আমরা ক্যাটারেক্ট সার্জারিতে দিতে পারি না। স্পেশালি আপনারা যারা ক্যাম বা পেরিফেরির হসপিটালগুলোতে প্র্যাকটিস করেন, অনেক সময় যে আমরা দেখি যে একটা পেশেন্টকে এন্ডোপথ্যালমাইটিস হয়ে গেছে, তো পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি নেওয়ার পরে আমরা জিজ্ঞেস করি যে আপনি অপারেশনের আগে আপনার চোখ লাল ছিল কিনা, বা আপনার চোখে কোনো ইনফেকশনের সোর্স ছিল কিনা, বা আপনার চোখে ব্যথা ছিল কিনা। তো এই টাইপের পেশেন্টকে কিন্তু আমরা যদি সরাসরি ক্যাটারাক্ট সার্জারিতে দিয়ে দিই, সে সকল ক্ষেত্রে কিন্তু ইনফেকশনের সোর্স হয়ে যাবে। এই জন্য আপনি পেরিফেরির হসপিটালগুলোতে সব সময় আহ মানে এমবিবিএস ডক্টর বা অপথলমোলজিস্ট বা বড় কনসালটেন্ট থাকেন না। ওই সময় ওই সকল ক্ষেত্রে আমরা যারা অপটোমেট্রিস্ট বা অপথলমিক টেকনিশিয়ান বা রিফ্রাকশনিস্ট বা সিনিয়র অপটোমেট্রিস্ট যারা আছি, তাদের কিন্তু এই বিষয়গুলো দেখা উচিত। কারণ আমরা এগুলো কিন্তু কনসালটেন্টকে হেল্প করছি এরকম না, আমরা পেশেন্টকে হেল্প করছি। আমাদের মুখ্য উদ্দেশ্য যে একটা পেশেন্ট যেন কোয়ালিটি সার্ভিস পায়। আমার কাছ থেকে যদি একটা পেশেন্ট কোয়ালিটি সার্ভিস পায়, এটা কিন্তু আমার একটা চলার পথ তৈরি করে দিবে, এবং আমি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো। আমি একটা পেশেন্টকে প্রি অপারেটিভলি দেখলাম, বাট এই পেশেন্টটা এনিহাউ আপনার মনে করেন অন্যথালমিটিস হয়ে গেছে, সেখানে আমার দায়ও থাকতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমরা অবশ্যই একটু বিশেষ বিবেচনা করব, যে আমাদের একটু কষ্ট হলো আমরা পেশেন্টকে ভালোভাবে এক্সামাইন করব। এরপর আমরা কনজাংটিভা দেখবো যে তার কোনো কনজেশন আছে কিনা। কনজেশন থাকলে সেটা সিলিয়ারি কনজেশন নাকি মানে অন্য কোনো কনজেশন, নর্মাল কনজেশন, সেটা আমরা দেখব। তারপরে আমরা দেখব যে কর্নিয়াতে ইনটেক আছে কিনা, কর্নিয়াতে কোনো স্কার আছে কিনা। যদি কোনো কর্নিয়াতে স্কার থাকে, তাহলে সে সকল ক্ষেত্রে আমরা কর্নিয়াতে তাকে পেশেন্টকে কাউন্সিলিং করব যে আপনার যে দাগটা আছে অপারেশনের পরে কিন্তু যাবে না, বাট আপনি দেখবেন ভালো, এটা আমরা বলতে পারি। বা কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা পজিটিভ একটা ভাইবস তাকে দিতে পারি। এরপরে কর্নিয়াতে আমরা যখন কোনো অ্যাবনর্মালিটি দেখবো, সে সকল ক্ষেত্রে পেশেন্টকে কোনো ট্রমার হিস্ট্রি একটু জিজ্ঞাসা করা উচিত। এরপরে আমরা অ্যান্ট্রো চেম্বারটা দেখবো। অ্যান্ট্রো চেম্বারটা দেখার উদ্দেশ্য হলো যে শ্যালো বা আছে কিনা। যদি আমরা কোনো পেশেন্টের ক্যাটারেক্ট পেশেন্টের অ্যান্ট্রো চেম্বারটা শ্যালো পাই, সে সকল ক্ষেত্রে তাকে আমরা আইপিটা একটু আমরা আরো বেশি মনোযোগ দিয়ে করতে পারি, যে তার পেশেন্টের গ্লুকোমার কোনো সাইন বা সিমটম আছে কিনা। আমরা এসিটা কতটুকু পেলাম, হাফ সিটি না 1/4 সিটি, কর্নিয়াল থিকনেসের কতটুকু পেলাম, সেটা আমরা অবশ্যই মেনশন করে দিব। এরপরে যেটা আসে যে পিউপিল ইভ্যালুয়েশন, পিউপিল ইভ্যালুয়েশনটা মোর ইম্পর্টেন্ট। যেমন একটা পেশেন্টের, আপনি হাইপার ম্যাচিউর পেশেন্ট আপনার চেম্বারে পেলেন, বা আপনার আহ চেম্বার বা হসপিটালে যেখানে আপনি একটা ক্যাটারেক্ট পেশেন্ট পেলেন না কেন, দেখা গেল হাইপার ম্যাচিউর, বাট আপনি অপারেশনের পরে কিন্তু তাকে বলতে পারবেন না যে আপনি একদম 100% ভালো দেখবেন। যদি পেশেন্টের আরইপিডি থাকে, যেমন রিলেটিভ অ্যাফারেন্ট পিউপিলারি ডিফেক্ট, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে পেশেন্ট অপটিক অ্যাট্রোপিতে ভুগছে। তো এই অপটিক অ্যাট্রোপিতে যদি কোনো পেশেন্ট ভুগে থাকে, তাহলে কিন্তু তার অপারেশনের পরে ভালো দেখবে না। তখন কিন্তু পেশেন্ট কমপ্লেন করবে যে আমাকে অপারেশন করা হয়েছে এই হসপিটালে, আমি বাট ভালো দেখছি না। তাহলে আমার পিউপিল ইভ্যালুয়েশনটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যে আমরা জানি যে ডায়াবেটিক থাকলে পেশেন্টের নন রিঅ্যাক্টিভ থাকে। একটা পেশেন্ট লং টার্ম ডায়াবেটিস এবং পিপিল রিয়াকশনটা স্ল্যাগিশ হয়ে গেছে, সে সকল ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তার কোনো আরপিডি আছে কিনা, বা অপটিক অ্যাট্রোপি আছে কিনা, বা অপটিক্যাল কোনো মানে অপটিক নার্ভের কোনো ডিজিজ আছে কিনা, এটাও আমরা দেখতে পারি। নেক্সট স্লাইড। এখানে আমি কিছু কিছু আহ, আহ, মানে ছবি দেখাচ্ছি, যে অ্যাবনর্মালিটিস কিছু দেখাচ্ছি। যেমন আইরিশের কোনো কোলোবোমা থাকলে এটা আমরা অবশ্যই মেনশন করে দিব। সাধারণত আইরিশ কোলোবোমা থাকলে যে সকল পেশেন্ট গুলোতে দেখা যায় যে মাইক্রোকর্নিয়া থাকে, এই মাইক্রোকর্নিয়া আছে কিনা, এই পেশেন্টের ন্যাস্টিগমাস আছে কিনা। তো যারা সাধারণত মাইক্রোকর্নিয়া, ন্যাস্টিগমাস প্লাস আইরিশ কোলোবোমা প্লাস অ্যান্টেরোসেম বা শ্যালো থাকে, তারা এরা সাধারণত কনজেনিটাল। এরা কিন্তু ক্যাটারাক্ট সার্জারির পরে পেশেন্ট ভালো দেখে না। এই জন্য এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে মানে কাউন্সিলিং করতে পারি যে আপনি অপারেশন করা যাবে আপনার, বাট অপারেশনের ক্ষেত্রে আপনাকে অতটা ভালো দেখবেন না। এই কাউন্সিলিংটা করার জন্য আমাদের এরকম যদি আইরিশ কোলোবোমা থাকে, তাহলে আমরা দেখবো যে তার এটা ট্রমার কারণে হয়েছে কিনা, বা যে ট্রমার কারণে যদি না হয়ে থাকে, সেটা কনজেনিটাল কিনা, বা সে কনজেনিটাল নেস্টিকমাসে প্রবলেমে ভুগছে কিনা, বা তার
কোনোভাবে মাইক্রোকর্নিয়া আছে কিনা। এটা থাকলে আমরা অবশ্যই পেশেন্টকে কাউন্সিলিং করে নিব যে আপনি অপারেশন করতে পারবেন, বাট অপারেশনের পরে কিন্তু অতটা ভীষণ আউটকাম আসবে না। নেক্সট স্লাইড। এরপর আমরা যেটা আসতে পারি যে আমি একটু দেখাচ্ছি যে আমরা স্মল পিপলের ক্ষেত্রে এবং নর্মাল পিপলের ক্ষেত্রে একটা ডিফারেন্স দেখাচ্ছি। যে বাম পাশের ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মল পিপল, ডান পাশের ছবিটাতে একটু নর্মাল পিপল। তো এই স্মল পিপলের ক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্যাটারাক্ট পেশেন্টের ক্ষেত্রে, কারণ স্মল পিপল যত আপনি ডাইলেট দেন না করো ফুল ডাইলেটেড হতে চায় না। তো এই সকল ক্ষেত্রে যিনি সার্জন বা স্কিল হ্যান্ডেড সার্জনকে আমরা অবশ্যই বলে নিব যে এটা আমি যখন এই পেশেন্টকে ওপিডিতে বা ক্যাটারেক্ট ডিপার্টমেন্টে বা আমি আমার চেম্বারে যখন দেখেছি স্যার, এই পেশেন্ট কিন্তু কোনোভাবে ফুল ডাইলেটেড হচ্ছে না। তাহলে কিন্তু যে সিস্টার থাকবেন অ্যাসিস্ট করবেন উনি কিন্তু আইরিশ হুক ইউজ করবেন কিনা, বা টলিতে তার ওটির টলিতে আইরিশ হুক লাগবে কিনা, এটা কিন্তু তিনি তখন ডিসিশন নিতে পারেন। অনেক সময় এটা আইরিশ হুক আমাদের ইউজ করতে হয় ক্যাটারেক্ট সার্জারির সময়। তো সেটার মেন্টাল প্রিপারেশন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি, এটা ডিপেন্ড করবে যে পেশেন্টটা কিভাবে ভালো আউটকাম পাবে। নেক্সট স্লাইড। এরপরে যেটা আসে আইরিসের আরেকটা মানে সিনড্রোম যেটা আসে যে সিডো এক্সপ্লেশন সিনড্রোম, যে আপনারা দেখতে পাচ্ছেন আইরিশ মার্জিনে, দ্যাট মিনস পিউপিল মার্জিন বরাবর কিছু কিছু সাদা সাদা ফোঁটা ফোঁটা আসতেছে। এটা কিন্তু সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার একটা সাইন, এজ ওয়েল অ্যাজ ডায়াবেটিক পোলোরোফেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটাকে আমরা পিডিআর বলি, এটারও একটা সাইন হতে পারে। তবে মোস্ট অফ দ্য কেসেস আর সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। তো এই টাইপের ফাইন্ডিং যদি আমরা কোনো অবস্থাতে একটা ক্যাটারেক্ট পেশেন্টের পাই, সে সকল ক্ষেত্রে অবশ্যই একজন গ্লুকোমা স্পেশালিস্টের ওপিনিয়ন নিয়ে এই ক্যাটারেক্ট সার্জারিটা করা উচিত। আপনি চেম্বারে একটা পেশেন্ট পেলেন, আপনি ক্যাটারেক্ট সার্জারি করছেন, বা আপনি হসপিটাল থেকে ওপিডি তে রুগী দেখতে হচ্ছেন, আপনি একটা পেশেন্ট পেলেন, তো তাকে সিডো এক্সপ্লোশন সিনড্রোম, আপনি এটা সার্জনকে দেখালেন না বা সার্জনের ওপিনিয়ন নিলেন না, সরাসরি আপনি ক্যাটারেক্ট সার্জারিতে পাঠালেন। বাট সার্জন কিন্তু ক্যাটারেক্ট সার্জারি করতে গিয়ে এই পেশেন্টকে কিন্তু একটু হিমশিম খেয়ে যেতে পারে উনি যদি গ্লুকোমা স্পেশালিস্ট না হন। তো এই সিডোএক্সপ্লেশন সিনড্রোম যদি আমরা কোনো পেশেন্টের পাই, সে সকল ক্ষেত্রে অবশ্যই আমরা একজন গ্লুকোমা স্পেশালিস্ট বা একজন রেটিনা স্পেশালিস্ট ওপিনিয়ন নিতে পারি। নেক্সট স্লাইড। এরপরে অকুলার এক্সামিনেশনের পরে আমাদের এক একটা পর্ব চলে আসে, যেমন লেন্স আছে, ফান্ডাস আছে, আইওপি আছে, বায়োমেট্রি, টোপোগ্রাফি, স্পেকুলার মাইক্রোস্কোপি, বি স্ক্যান, ল্যাব ইনভেস্টিগেশন। তো আমরা লেন্সের কি কি দেখবো সেটা আমরা পরে আলোচনা করব। ফান্ডাসটা আমরা অনেকেই অ্যাজ অ্যান অপটোমেট্রিস্ট হিসাবে আমরা অনেকে ফান্ডাস দেখতে পারি, আবার অনেকে দেখতে পারি না। যদি আমাদের ফান্ডাস দেখার সুযোগ থাকে অবশ্যই পেশেন্টকে ডাইলেট দিয়ে নিতে হবে এবং আইপি করতে হবে। আইওপি করার সময় যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো অবস্থাতে যেন কর্নিয়াতে অ্যাব্রেশন না হয় এবং প্রপার স্টালিটি মেনটেন করে আইপি করতে হবে। যেমন আমরা যখন আইপি করব প্রিজমের আইসোপ্রোপাইল অ্যালকোহল 70%, যে আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে এটা দিয়ে আমরা প্রিজম বারটাকে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে মুছে নিব, কারণ কোনোভাবে যদি একটা পেশেন্টের ইনফেকশন আর একটা পেশেন্টের চলে যায় তাহলে এটা ক্যাটারাক্ট সার্জারির উপর অনেকটা বড় প্রভাব আসতে পারে। কোনো অবস্থাতে আইপি করার সময় যদি কর্নিয়াতে একটু অ্যাব্রেশন হয়ে যায়, এটাও ক্যাটারাক্ট সার্জারিতে অনেকটা ইফেক্ট আসতে পারে। এই সকল ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে যেটা করতে হয় যে বায়োমেট্রিক, বায়োমেট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যে একটা পেশেন্টকে সাকসেসফুল ক্যাটারাক্ট সার্জারি করার জন্য আপনি কতটুকু লেন্সের পাওয়ার দিবেন সেটা হলো বায়োমেট্রি। তো এই বায়োমেট্রি করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি পেশেন্টকে কি পাওয়ার দিচ্ছি। এটা আমার বায়োমেট্রি করার ক্ষেত্রে সাধারণত পেরিফেরিতে বা আমরা সেন্ট্রালি অনেক জায়গায় আমরা সব অপটোমেট্রিস্টরা বায়োমেট্রি করি, বা অপথ্যালমিক টেকনিশিয়ান বা রিফ্রাকশনিস্টরা আমরা বায়োমেট্রি করি। এই সকল ক্ষেত্রে আমাদের পেশেন্টকে বায়োমেট্রি করার আগে অবশ্যই রিফ্র্যাক্টিভ স্ট্যাটাস, তার ক্যারাটোমেট্রি রিডিং, যে K1 K2 কতটুকু ডিফারেন্স আছে। K1 K2 ডিফারেন্স যদি বেশি থাকে তাহলে আমরা পেশেন্টকে টোপোগ্রাফি করতে পারি। পেশেন্ট টোপোগ্রাফি করে আমরা দেখতে পারি কর্নিয়াল থেকে সবকিছু ঠিক আছে কিনা, কর্নিয়া প্রপার প্রপারলি কর্নিয়াল ডাইমেনশন বা কর্নিয়াল সব জায়গায় পাওয়ার ঠিক আছে কিনা এটা আমরা দেখতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের একটা সাকসেসফুল বায়োমেট্রি আমরা দিতে পারবো। আমি আগেই বলেছি যে একটা পেশেন্ট যদি হাই মাইপিক থাকে সে সকল ক্ষেত্রে একটা পেশেন্টকে আমরা কতটুকু
পাওয়ার দিব সেটা ডিপেন্ড করবে পেশেন্টের রিফ্র্যাক্টিভ স্ট্যাটাসের উপরে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ বায়োমেট্রির সাথে কোরিলেট করছে কিনা এটা আমরা শুদ্ধি পরীক্ষা করে নিতে পারি। এরপরে যেটা আছে যে স্পিকুলার মাইক্রোস্কোপি, স্পিকুলার মাইক্রোস্কোপি সাধারণত এন্ডোথিলিয়াম সেল কাউন্ট দেখে। আমরা যদি কোনোভাবে এন্ডোথিলিয়াম সেল কাউন্ট বা থিক পাতলা কর্নিয়া পাই, আমরা অবশ্যই স্পিকুলার মাইক্রোস্কোপি করব এবং সেখানে দেখবো যে আমাদের সেলস কাউন্টটা ঠিক আছে কিনা, 1,000 বা 1,000-এর কম আছে কিনা। সে সকল ক্ষেত্রে ফ্যাকো সার্জারি ক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি যে না, আপনার ফ্যাকো সার্জারি করলে একটু ইডিমা হতে পারে। তো এই স্পিকুলার মাইক্রোস্কোপিটা আমরা দেখতে পারি। এরপর আমরা যেটা করতে পারি যে একটা হাইপার ম্যাচিউর ক্যাটারেক্ট, কিছু কিছু হাইপার মানে হাইপার ডিমান্ডিং বা হাইপার ক্রিটিক্যাল পেশেন্ট থাকে। হাইপার ডিমান্ডিং এবং হাইপার ক্রিটিক্যাল পেশেন্ট বলতে কি, যে যে কোনো সার্জারি করার আগে পেশেন্ট জানতে চায় আমি ভালো দেখবো কিনা, আমি কতটুকু ভালো দেখবো। কিন্তু আপনি হাইপার ম্যাচিউর ক্যাটারেক্ট পেশেন্ট আবার হাইপার ডিমান্ডিং বা হাইপার ক্রিটিক্যাল, তাহলে সে সকল ক্ষেত্রে আপনি বি স্ক্যানটা একটু সাজেস্ট করতে পারেন যে আপনি একটু বি স্ক্যানটা করে দেখতে পারেন যে আপনার পিছনের পর্দাটা কতটুকু ভালো আছে। এটা আপনি অবশ্যই দেখতে পারেন। এরপরে যেগুলো তো আছে যে ল্যাব ইনভেস্টিগেশনের ভিতরে আমাদের সাধারণত রক্তের যে যেগুলো টেস্ট গুলো আছে, যেমন HIV, HbS, AG, ব্লাড সুগার, এগুলো ঠিক আছে কিনা। তারপরে আমরা দেখতে পারি যে তার HbS, AG পজিটিভ আছে কিনা। যদি HbS, AG পজিটিভ থাকে তাহলে পেশেন্টকে আমরা একটু শেষের দিকে করব অপারেশন, তার ইনস্ট্রুমেন্ট আলাদা থাকবে। HIV পেশেন্ট আছে কিনা এটা আমরা একটু ল্যাব ইনভেস্টিগেশন করে দেখবো। এখন আমি মূলত আলোচনা করব নেক্সট স্লাইডের ছবি দেখে যে লেন্সের কি কি অংশগুলো আমাদের জন্য দেখা উচিত। নেক্সট স্লাইড। প্রথমে যেটা দেখা যায় যে আমরা যদি একটা পেশেন্টকে সবকিছু নর্মাল পাই, যে তার পিউপিলের রিয়াকশন ঠিক আছে, তার পিউপিল রাউন্ড শেপ আছে, তার কোনো প্রবলেম নাই, বাট ডাইলেট করার পরে দেখা যায় সাবলাংজেশন, সে সকল ক্ষেত্রে তা আমাদের দেখা যায় যে আইরিশটা আইরিডোডোনোসিস আছে। আপনারা জানেন যে আইরিডোডোনোসিস হলো যে ড্যান্সিং অফ আইরিশ, যে আইরিশটা কাঁপতে থাকে। তো এই টাইপের কিছু সাইন সিমটম থাকলে আমরা পেশেন্টকে অবশ্যই ডাইলেট করে দেখবো। তো আমরা ক্যাম্পে দেখি, আর ক্যাম্পে দেখি আর চেম্বারে দেখি আর হসপিটালে দেখি, অবশ্যই এই পেশেন্টকে আমরা ডাইলেট অবস্থায় দেখবো যে তার সাবলাংজেশন বা ডিসলোকেশন আছে কিনা। আপনারা উপরে যে হেডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো একটোপিয়া লেন্টিস। একটোপিয়া লেন্টিস হলো সাবলাংজেশন বা ডিসলোকেশন টোটালটার সংমিশ্রণ। এখানে সাবলাক্সেশন যদি হয় তাহলে সেটা কতটুকু সরে গিয়েছে এবং কত কোলাকে সরে গেছে আমরা এটা ডাইমেনশন করে লিখে দিতে পারি। আর ডিসলোকেশন হলে সেটা কি অ্যান্ট্রো ডিসলোকেশন না পোস্টেরিয়র ডিসলোকেশন, দ্যাট মিনস ক্রিস্টালাইন লেন্সটা সামনে আছে কি নাকি পিছনে আছে, এটা আমরা দেখতে পারি। এটা দেখে আমরা অবশ্যই মেনশন করতে পারি। তাহলে তার কিন্তু আমরা সেই সকল ক্ষেত্রে আমরা তার সিটিআর লাগবে কিনা, যেমন করয়েডাল টেনশনাল রিং তার লাগবে কিনা, বা SFL করবে কিনা, যেমন স্কেলারাল ফিক্সেশন ইন্ট্রাওকুলার লেন্স, এগুলো করবে কিনা আমরা এটা অবশ্যই দেখতে পারি। তো এই সকল ক্ষেত্রে আমরা অনেক সময় পেশেন্টদেরকে ডাইলেট না করলে আমরা কিন্তু এগুলো দেখতে পারি না। সুতরাং আমাদের এই টাইপের একটু সন্দেহ মনে হলে যে আইরিশটা কাঁপছে, দ্যাট মিনস আইরিডোডোনোসিস আছে, অ্যান্টেরিয়র চেম্বারটা ডিপ মনে হচ্ছে, তো সেই সকল ক্ষেত্রে আমরা অবশ্যই তার সাবলাংজেশন আছে কিনা এটা আমরা দেখে নেব, বা ডিসলোকেশন আছে কিনা আমরা এটা অবশ্যই দেখে নেব। এখানে একটা মজার ব্যাপার হলো যে পেশেন্টটার ভীষণ হয়তো বা এরকম 1 মিটার 2 মিটার আসতে পারে। এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পোর্শন দেখা যাচ্ছে, একটা হলো ফ্যাকিক পোর্শন, একটা হলো আপনার আমার মনে হয় আমাদের যিনি হোস্ট আছেন মোর স্কিল পারসন, উনি দেখেন আপনাকে কার্সার দিয়ে দেখাচ্ছে যে এটা হলো অ্যাপাকিক পোর্শন, আর তার নিচে যেটা আছে এটা হলো ফ্যাকিক পোর্শন। তো এই সকল পেশেন্টের একটা মজার ব্যাপার হলো আমরা রিফ্র্যাকশন করে দিব। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বা স্যার বা কলিগ, যে এই পেশেন্টের কেন রিফ্র্যাকশন করব। এখানে একটা মজার ব্যাপার হলো যদি আপনি অ্যাপাকিক পোর্শনে রিফ্র্যাকশন করেন তাহলে তার 10 ডায়োপ্টার বা মোর দ্যান 10 প্লাস 180-তে সিলিন্ডার লেগে তার কতটুকু ভীষণ আসবে, এটা আপনি কাউন্সিলিং করতে পারবেন পেশেন্টকে, যে আপনি অপারেশনের পরে কিন্তু এতটুকু দেখবেন যে প্রায় 6/9 6/12-এর মতো দেখতে পারেন যদি তার এই ফ্যাকিক মানে অ্যাপাকিক পোর্শনে রিফ্রাকশন করে ইমপ্রুভ করে। ফ্যাকিক পোর্শনে রিফ্রাকশন করার সময় তার কম্পাউন্ড মাইওপিক অ্যাস্টিগমেটিজম পেতে পারেন। হ্যাঁ, তো এটা আপনি যখন রিফ্রাকশন করবেন তখন রিফ্রাকশনের উপরে লিখে দিতে পারবেন যে অ্যাপাকিক পোর্শন এবং
ফ্যাকিক পোর্শন, যে অ্যাপাকিক পোর্শনে এই রিফ্রাকশন পেয়েছেন, ফ্যাকিক পোর্শনে এই রিফ্রাকশন পেয়েছেন। তাহলে আপনারা চিন্তা করেন যে আমরা কিন্তু অনেক সময় বলি যে একটা চোখে দুই প্রকার রিফ্রাকশন কেমনে হয়। সেটা কিন্তু এটা এটা হলো একটা মজার স্টাডি, যে আমরা অনেকেই এটা করি না, প্র্যাকটিস করি না। আমরা আশা করি প্র্যাকটিস করব, আবার অনেকেই প্র্যাকটিস করেন। তো এটা আমার কাছে সবার কাছে অনুরোধ থাকবে যে এই টাইপের প্যাশন পেলে অবশ্যই আপনারা ফ্যাকিক পোর্শন বা অ্যাপাকিক পোর্শন লিখে রিফ্লেকশনটা করে দিবেন। আসলে প্রত্যেকটা স্লাইডে অনেক কথা বলার থাকে, কিন্তু এখানে সময় স্বল্পতার কারণে আমরা আমরা অনেক কথা স্কিপ করে যাচ্ছি। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে পোস্ট অপারেটিভ এক্সামিনেশন। আমরা একটা পেশেন্টকে ক্যাটারাক্ট সার্জারিতে এত কিছু সবকিছু দেখার পরে আমরা একটা পেশেন্টকে সার্জারিতে পাঠালাম। সার্জারি করার পরে আমরা যখন ওপিডিতে পরের দিন সকালে বসবো বা এই পেশেন্টটাকে দেখবো ব্যান্ডেজ করার পরে, বা কারোর ব্যান্ডেজ থাকে না, তো এই পেশেন্টটাকে দেখার সময় আমরা কি কি দেখতে পারি। প্রথম হলো আমাদের যেটা দেখতে হবে যে ভিজুয়াল অ্যাকুইটি, পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটির আউটকাম কি। তো ভিচুয়াল অ্যাকুইটিটা আমরা কি দেখব, যে তার প্রি অপারেটিভ ভিশনটা কেমন ছিল এবং পোস্ট অপারেটিভ ভিশনটা কেমন আছে এবং তার পিন হলে কেমন দেখে। দেখেন, দেখা গেল একটা পেশেন্টের কর্নিয়াতে এইডিমা নাই বা কর্নিয়া ক্লিয়ার, সবকিছু নর্মাল। পেশেন্টের ভীষণ খুব ভালো হচ্ছে না, যেমন একটা অপারেশনের আগে 360 ছিল, বাট অপারেশনের পরে 636। আমরা সাথে সাথে পিন হোল করবো, পিন হোল করার পরে আমরা দেখবো যে পেশেন্ট কতটুকু ইমপ্রুভ করে। তো এই একটা পেশেন্ট কতটুকু ইমপ্রুভ করছে আমরা এটা দেখার পরে দেখবো যে তার যদি ভীষণ কেন কম হচ্ছে, তাহলে কি আমার ইন্টারওকুলার পাওয়ার ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয়েছে কিনা। সাথে সাথে আমরা রিফ্রাক্টিভ সারপ্রাইজ দেখবো। রিফ্রাক্টিভ সারপ্রাইজ, আমরা সবাই রিফ্রাক্টিভ ইরর সম্পর্কে জানি, বাট রিফ্রাক্টিভ সারপ্রাইজ সম্পর্কে আমরা অনেকেই একটা ধারণা কম আছে বা অনেকেই জানেন। যে রিফ্র্যাক্টিভ ইরর হলো যে আমরা আমাদের চোখে কতটুকু পাওয়ার লাগে, যেমন নর্মাল আমি এক মাইপিক দূরে কম দেখি বা কাছে কম দেখি, বা আমরা সাধারণত দূরে কাছে দুইটাই কম দেখি, এটা হলো রিফ্র্যাক্টিভ এরর। যে কোনো আলোক রশ্মি মানে অসীম দূর থেকে এসে রেটিনাতে পড়বে না, হয় রেটিনার সামনে নইলে রেটিনার পিছনে, অথবা বিক্ষিপ্ত আকারে পড়বে, এটাই হলো রিফ্র্যাক্টিভ এরর। বাট যদি কোনো রোগীর চোখে লেন্স লাগানো থাকে এবং ওই লেন্স লাগানোর পরে যদি তার কোনো প্রকার পাওয়ার লাগে, সেটাকে আমরা বলবো রিফ্রাক্টিভ সারপ্রাইজ, নট রিফ্রাক্টিভ এরর। পয়েন্ট টু বি নোটেড ডিয়ার অডিয়েন্স, যে আমরা রিফ্রাক্টিভ সারপ্রাইজ বলি। অনেক সময় আমরা লিখি যে বোথ আই সিডোপিকা উইথ রিফ্রাক্টিভ এরর, এটা আমরা কখনো লিখবো না। আমরা লিখতে পারি যে বোথ আই সিডোপিকা উইথ রিফ্রাক্টিভ সারপ্রাইজ। তো এটা আমরা একটু খেয়াল রাখবে। আমি অনেক সময় অনেক প্রেসক্রিপশন পেয়েছি যে আমরা অনেক সময় লিখি যে বোথ আই সিডোপিকা উইথ রিফ্রাক্টিভ এরর বা হাই মাইপিক। এটা আমরা যেন কোনোদিন কোনো অবস্থাতে না লিখি, তাহলে এই প্রেসক্রিপশনটা আমাদের যে কেউ পাইলে এটা অনেকে হাসাহাসি করতে পারে। আমি আমি জানি আমাদের অপটমরা অনেক স্কিল, এবং এখানে যারা আছে তারা জানার জন্য অনেক আগ্রহী, নইলে তারা এত রাত কষ্ট করে এরকম ভাবে থাকতো না। তো আমরা অবশ্যই এটা রিফ্রাক্টিভ সারপ্রাইজ কথাটা আশা করি বুঝতে পারছি। নেক্সট স্লাইড। এরপরে আমরা স্লিট ল্যাম্প এক্সামিনেশন করব একটা পোস্ট অপ পেশেন্টের, যে তার কি কি স্লিট ল্যাম্প এক্সামিনেশনের ভিতরে আমরা কি কি পেতে পারি। ফার্স্ট অফ অল আমরা যদি স্লিট ল্যাম্প এক্সামিনেশনে আমরা যদি পেতে পারি, আমার সময় প্রায় শেষ, 9টা 47। তো আমি তাড়াতাড়ি শেষ করে দিব, ডিসকাশনের জন্য সময় রাখতে হবে। তো আমি এখানে সাধারণত যে যদি চারটা ভাগে ভাগ করে নিতে পারি, যে একটা সিলিট ল্যাম্প পোস্ট অপারেটিভ পেশেন্টকে সিলিট ল্যাম্প এক্সামিনেশন করার সময় আমরা যদি চারটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ক্ষত স্থানটা আমরা দেখবো, এরপর অ্যান্টেরিয়র চেম্বার দেখবো, এরপর আইএল দেখবো, এরপর আউটকাম দেখবো। এখন উন্ডের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পারি, যেমন যেখানে বলতে ক্ষতস্থান, যে জায়গাটা থেকে তাকে ইনসিশন মার্ক হচ্ছে, যেমন এসআইসিএস হোক আর ফ্যাকো হোক বা যে সার্জারি করুক না কেন, যে তার নর্মাল কোনো অ্যাবনর্মালিটি ফাউন্ড আছে কিনা, বা লিক আছে কিনা, যে যে ক্ষতস্থান ওখানে কোনো লিকেজ আছে কিনা। বা যদি কোনো অবস্থাতে কোনো রুগীর রিসেন্টলি আমাদের সার্জনরা এতটা স্কিল, বা ঢাকা বা ঢাকার বাইরে সার্জনরা অনেক স্কিল, তারা অনেক সময় সুসার দেয় না, কিছু কিছু কমপ্লিকেটেড ক্যাটারেটের ক্ষেত্রে অনেক সময় সুসার দেয়। তো এই সকল কমপ্লিকেটেড ক্যাটারেটের ক্ষেত্রে তার সুসার যদি দেওয়া থাকে, সেই সুসারটা ব্রোকেন আছে কিনা এটা আমরা একটু দেখবো। আইরিশ প্রোলাপস আছে কিনা দেখবো, আইরিশ ইনসার্শন আছে কিনা, বা আইরিশ ছিঁড়ে গেছে কিনা এটা আমরা দেখবো। বা ভিট্রিয়াস যে মানে কোন অবস্থাতে ভিট্রিয়াসটা সামনে চলে যাচ্ছে কিনা আমরা এটা দেখবো। বা সুসরাল কোনো ইনফেকশন আছে কিনা, এই জায়গাগুলোতে আমরা একটু দেখবো দেখার সময়। যে রুগী আমরা দেখবো কিভাবে, যে রুগীকে আমরা বলতে পারি
যে আপনি একটু নিচে তাকান, নিচে তাকালে আমরা সাধারণত উপর থেকে একটু লিডটা একটু আপার লিডটা টান দিলে আমরা সাধারণত উনটা দেখতে পারি। কারণ মোস্ট অফ দা 90% ক্যাটারেক্ট সার্জারি আর ইনসিশন মার্ক ইজ মানে হরিজেন ভার্টিক্যাল, বাট টেম্পোরাল ইনসিশন মার্ক খুবই কম থাকে। আমরা আপার লিড দেখলে দেখতে পারবো। এরপরে আমরা যদি অ্যান্টেরিয়র চেম্বার দেখতে চাই, আমরা অ্যান্টেরিয়র চেম্বারে দেখার সময় আমরা কি দেখতে পারি, যে সরি, অ্যান্টেরিয়র চেম্বারে দেখার আগে আমরা যদি উন্ডের ভিতরে আবার কর্নিয়া তো একটু এক্সামাইন করতে হবে, যে কর্নিয়াতে কতটুকু ইডিমা আছে, এপিথেলিয়াল ইডিমা না স্ট্রোমাল ইডিমা। তার স্ট্রোমাল ইডিমা থাকলে আমরা সোডিয়াম ক্লোরাইড ড্রপটা দিতে পারি কিনা। হ্যাঁ, ইডিমাটা কতটুকু আছে, যেটা বলে কি আমরা অনেক সময় এটাকে আমরা বলি স্ট্যাটিক ক্যারাটাইটিস, যেটা 1+ না 2+ না 3+, যে কতটুকু সেটা আমরা মেনশন করে দিতে পারি। কর্নিয়াল ইডিমা আছে কিনা, ডিএম ফোল্ড আছে কিনা, এগুলো আমরা একটু দেখতে পারি। উন্ডের ক্ষেত্রে যখন দেখবো, সাথে সাথে আমরা উন্ড দেখার পরে আমরা একটু কর্নিয়াটা এক্সামিন করব। এরপর আমরা একটু অ্যান্টেরিয়র চেম্বার যখন দেখবো, অ্যান্টেরিয়র চেম্বারে আমরা কি কি দেখতে পারি। যে ক্যাটারেক্ট সার্জারি করার পরে আমরা সাধারণত জানি যে অ্যান্টেরিয়র চেম্বারটা ডিপ থাকে, বাট সেটা শ্যালো আছে কিনা, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এই পেশেন্টের একটু প্রবলেম আছে, আমাকে অবশ্যই সার্জনকে দেখাতে হবে। তারপরে আমরা হাইপিমা দেখতে পারি। যে আপনারা সবাই জানেন, সরি, যে হাইপিমা সাধারণত ব্লাড আছে কি কিনা, যে অ্যান্টেরিয়র চেম্বারে কোনো ব্লাড আছে কিনা। যা হাইপিমা থাকলে সেটা কত মিলিমিটার আছে আমরা চাইলে উল্লেখ করে দিতে পারি, বা 3 মিলিমিটারের কম আছে কিনা, বা 2 মিলিমিটার বা 1 মিলিমিটার আছে কিনা। এরপর আমরা কর্টিক্যাল ম্যাটার অ্যান্টেরিয়র চেম্বারে আছে কিনা, বা ভিট্রিয়াস অ্যান্টেরিয়র চেম্বারে আছে কিনা, এগুলো আমরা একটু দেখতে পারি। যেমন আইরিশ অ্যান্টেরিয়র চেম্বারে সেলস ফেলিয়ার কেমন আছে, যদি 1+, 2+, 3+ আমরা লিখতে পারি। আপনারা সবাই জানেন যে সেলস ফ্লেয়ার আমরা গুনি, যেমন যদি 1 থেকে 5টা সেল থাকে তাহলে আমরা 1+ লিখি, 5 থেকে 10টা সেল থাকলে আমরা সাধারণত 2+ লিখি। এভাবে আমরা লিখে দিতে পারি যে সেলস ফেলিয়ার তার কেমন আছে। তারপরে ইউভাইটিস উইথ হাইপোপায়েন আছে কিনা, আমরা হাইপোপায়েন জানি যে অ্যান্টেরিয়র চেম্বারে কোনো ডিসচার্জ বা পুজ আছে কিনা, বা কর্টিক্যাল ম্যাটার আছে কিনা। বা আমরা অনেক সময় ভিট্রিয়াস ইন এসি, বা এসিতে হেপটিক আছে কিনা, এটা আমরা দেখতে পারি। আমরা ইরেগুলার পিউপিল আছে কিনা আমরা এটা দিতে পারি। তারপরে হেপটিক ইনেসি, এন্ট্রোসেম্বারে হেপটিক আছে কিনা এটা বললাম। এবং সবচেয়ে বড় ব্যাপার যে যেটা আমরা দেখতে পারি যে সিভিয়ার ইউভাইটিস আছে কিনা। সিভিয়ার ইউভাইটিস যদি থাকে, তবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সার্জনের ওপিনিয়ন নিতে হবে যে অপারেশনের পরে একটা সিভিয়ার ইউভাইটিস আছে, বা ইউভাল ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, এটা আপনাকে দেখা উচিত। এরপরে আমরা যেটা দেখতে পারি আইওএলটা খুব মনোযোগ সহকারে আমরা দেখবো, যে সবচাইতে বড় জিনিস দেখবো যে অ্যান্টেরিয়র চেম্বারে আইওএল এর হ্যাপটিক। আপনারা জানেন যে আইওএল এর দুটা পার্ট থাকে, একটা অপটিক এবং একটা হ্যাপটিক। এই হ্যাপটিক অংশটা অ্যান্টেরিয়র চেম্বারে বা পোস্টেরিয়র চেম্বারে গিয়েছে কিনা, তাহলে পেশেন্ট কিন্তু ইরিটেট ফিল করবে। এই হ্যাপটিক যদি অ্যান্টেরিয়র চেম্বারে থাকে তাহলে বুঝতে হবে যে আমার ইন্ট্রাওকুলার লেন্সটা ডিসেন্ট্রেট হয়ে গেছে। তো এখানে একটা কথা বলে নিই যে ইন্ট্রাওকুলার লেন্স ডিসেন্ট্রেট এবং সাবলাংজেশন, যদি ক্রিস্টালাইন লেন্স তার অ্যানাটমিক্যাল পজিশন থেকে কখনো সরে যায়, সেটাকে আমরা সাবলাংজেশন বা ডিসলোকেশন বলতে পারি। সে যেভাবে গেছে কেন ওটা আমরা এভাবে বলতে পারি, বাট কোনো অবস্থাতে যদি ইন্ট্রাওকুলার লেন্স তার অ্যানাটমিক্যাল পজিশন থেকে সরে যায়, সেই সকল ক্ষেত্রে আমরা সাবলাংজেশন বা ডিসলোকেশন কিন্তু বলবো না। আমরা কি বলবো? আমরা বলবো ডিসেন্ট্রেট আইওএল। তো ডায়াগনোসিস লেখার সময় আমরা কিন্তু ডিসেন্ট্রেট আইওএল বলতে পারি। এরপরে দেখা গেল যে অ্যান্টেরো চেম্বারে ইন্ট্রাওকুলার লেন্স দেওয়া আছে কিনা, সেটা আমরা অবশ্যই লিখে দিতে পারি। পিসি রেন্ট হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি। অ্যান্ডোপথ্যালমাইটিস হয়েছে কিনা এটা আমরা দেখতে পারি। তারপরে আইওপি বেড়ে গেছে কিনা। যদি মনে হয় যে অ্যান্টেরো চেম্বার শ্যালো অপারেশনের পরে, তাহলে আমরা সাধারণত তাকে ফুলরুসিন দিয়ে আমরা পিরিজম বারটা অনেক পরিষ্কার করে, আমরা আইপি ইনক্রিজ হলে আমরা আইপি দেখতে পারি। এবং আইপি যদি বেশি হয়ে যায়, সাথে সাথে আমাকে তার পোস্ট অপারেটিভ অর্ডারের সাথে আমরা অ্যান্টিগ্লুকোমা ড্রাগ অনেক সময় দিব, বা গ্লুকোমা স্পেশালিস্টের একটা ওপিনিয়ন নিব। এবং সবশেষে যেটা আছে যে আউটকাম। তো আউটকামটা আমরা কিভাবে বুঝবো? যে আমরা সাধারণত বলি যে বেস্ট কারেক্টেড ভিজুয়াল একুইটি <18 যদি হয়, যে চশমা দেওয়ার পরে রুগী, বা চশমা দেওয়ার পরেও 1 মাস পরে যখন পেশেন্ট আসতেছে, তার চশমা দেওয়ার পরেও যদি <618 একটা পেশেন্টের ভীষণ আসে, তাহলে সে সকল ক্ষেত্রে আমরা অবশ্যই দেখবো যে কেন তার সমস্যা, তার ফান্ডাসের সমস্যা নাকি রিফ্রাক্টিভ সারপ্রাইজ, নাকি তার অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম আছে, এটা আমরা অবশ্যই দেখব। এখন আমি কয়েকটা অ্যাবনর্মালিটির ছবি যেগুলো সচরাচর দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো। হোস্ট প্লিজ, নেক্সট স্লাইড।
এখানে কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে কয়েকটা পিউপিলারি অ্যাবনর্মালের ছবি। কার্সার যেখানে আছে দেখেন, ডিসেন্ট্রেট আয়ল হয়ে গেছে। উপরের যে ছবিটা দেখা যাচ্ছে, আইরিস প্রলাপস বা আইরিস ইনসারশন হয়ে গেছে। এখানে দেখেন পিউপিলটা কিন্তু একদম একটা মিড ডাইলেটের অবস্থায় আছে, এবং এই পিউপিলটা কিন্তু কখনো সংকোচন প্রসারণ হবে না। দ্যাট মিনস এই রুগী যখন আলোতে যাবে সে কিন্তু অনেক ডিসকমফোর্ট ফিল করবে। আমরা পেশেন্টকে কাউন্সিলিং করে দিতে পারি, হ্যাঁ। এবং উপরে কয়েকটা সুসার দেখা যাচ্ছে, এগুলো দেখেন একটা একটা ব্রোকেন সুসার, উন মার্কটা কিন্তু ঠিক নাই। এখানে দেখেন সাদা হয়ে গেছে, এই উন মার্কটা কিন্তু আমরা একটু দেখতে পারি আমাদের কার্সারটা যেখানে আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন কার্সারটা যেখানে আছে, ঠিক এই জায়গাগুলো, এই উন মার্ক গুলো আমরা একটু দেখতে পারি। এরপর আমরা ডান পাশের উপরের ছবিটা দেখতে পারি, যে হেজি কর্নিয়া, হ্যাঁ। যে একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের দেখা গেলো পিপিল সবকিছু শেপ ঠিক আছে, বাট হেজি কর্নিয়া আছে, হ্যাঁ। তো এই সকল ক্ষেত্রে আমরা একটু দেখতে পারি। এরপরে সবার নিচের ছবিটাতে দেখানো হচ্ছে ডান পাশে, যে দেখেন আপনি অনেকগুলো পিপিল হয়ে গেছে, পলিকুরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ পারসিস্টেন্স পিপিলারি মেমব্রেন বলে এটাকে, পিপিএম বলে, যে পারসিস্টেন্ট পিপিলারি মেমব্রেন। এবং এখানে অ্যান্ট্রোসেম্বারে ইন্ট্রাওকুলার লেন্সটা দেওয়া হয়েছে। এই যে অ্যান্ট্রোসেম্বারে ইন্ট্রাওকুলার লেন্সটা দেওয়ার কারণে এই সকল ক্ষেত্রে অনেক সময় আইপি রেইজড হতে পারে। এই সকল পেশেন্টদেরকে আমরা আইপি একটু দেখতে পারি। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে একটা দেখানো হচ্ছে যে লেন্সের হেপটিকটা ইন্ট্রাওকুলার লেন্সের দিকে চলে আসে। এই যে আপনারা জানেন যে অপটিক সেকশনটা আমাদের লেন্সে দেখাতে সহযোগিতা করে, এবং হেপটিকটা আমাদের লেন্সটা পোস্টেরিয়র চেম্বারের সাথে আটকে রাখতে সহযোগিতা করে। বাট এখানে পোস্টেরিয়র চেম্বারে ইন্ট্রাওকুলার লেন্সটা এন্টেরিয়র চেম্বারে লেন্সের যে হেপটিকটা আছে এটা কিন্তু এখানে আটকে গেছে। এটা আমাদের একটা মানে বোঝা যাচ্ছে যে এটা ডিসেন্ট্রেট আইওএল। এই সকল ক্ষেত্রে অবশ্যই সার্জনের ওপিনিয়ন নিতে হবে, হ্যাঁ। তো নেক্সট স্লাইড। কারোর কোনো কোয়ারি থাকলে আপনারা কমেন্ট সেকশনে লিখছেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ মুখেও বলতে পারেন। আমি সবার আগে কমেন্ট সেকশনের কোয়ারিগুলো দিয়ে দিব। তারপরে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমরা যদি সবাই মিলে একটা কোয়ালিটি সার্ভিস দিতে পারি একটা পেশেন্টকে, তাহলে আমরা এরকম একটা পেশেন্টের জন্য এরকম তীব্র একটা আলো আমরা দেখতে পারবো, যে একটা পেশেন্ট আলোতে দেখছে। এতে করে আমরা ইহকাল এবং পরকাল এবং আমাদের সার্ভিস রিলেটেড এবং আমাদের প্রফেশনাল লাইফে কিন্তু আমরা এরকম কোরিলেটেড করতে পারবো, যে কিভাবে আমরা ভালো একটা সেবা দিতে পারি। আমি সবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার শেষ করছি। এখন আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাব, যে কমেন্ট সেকশনে আমাদের কোনো